আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসব কথায় আলো নরম হয়ে যায়। প্রেম করতে গেলে ডেটিং তো করতেই হবে। আজকের দিনটা তাই ঠিক করেছে ঘোরার জন্য। বাসায় বলেছে বন্ধুরা নিজেরা নিজেদের বিদায় দিবে আজ, তাই হালকা খাওয়া দাওয়া হবে। মায়ের কাছ থেকে অনেক খুঁজে 200 টাকা পেয়েছে, কিন্তু এই টাকায় কি হয়? আসা যাওয়াতেই শেষ। আলোর আরও টাকা দরকার। এমনিতেই জন্মদিনের উপহার যে রাতুলের খুব একটা পছন্দ হয়নি বুঝেছে আলো, যদিও রাতুল কিছু বলেনি। 4000 টাকার 1000 গেল কেকে। ঘড়ি কিনল 1900 টাকা দিয়ে। রাতুল একবার বলেছে ও ব্র্যান্ডেড জিনিস ছাড়া পড়ে না। বাকি 200 টাকা টুকটাক খরচে লেগেছে। মোমবাতি কিনেছে, রেস্টুরেন্টের একটা কর্নার সাজানোর জিনিস কিনেছে। রাতুল বন্ধু বান্ধবরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে এসেছিল। আলো কাউকে নেয়নি। সে যে ধনী ঘরের মেয়ে না, এটা এখনই রাতুলকে বোঝাতে চায় না, তাই বান্ধবীদের সাথে নেয়নি। কেউ যদি বলে দেয়, আলো রাতুলকে আগেই বলেছিল ও ট্রিট দেবে। 1000 টাকার বাজেটও করেছিল, কিন্তু মানুষ হয়ে গেল 7 জন। আর বার্গার কফির বিল আসলো 2100 টাকা। আলো এমন ভাব করলো যে ও বাড়তি টাকা পার্সে ঢুকাতে ভুলে গিয়েছে। নিজের 1000 টাকা বের করে দিয়েছে, বাকিটা রাতুল দিয়েছে। এরপর আলো ভেবেছে আবার সুযোগ পেলে কিছু টাকা সরিয়ে রাতুলকে ওর টাকা দিয়ে দিবে, কেননা মনে হচ্ছে রাতুলের ওকে সন্দেহ হয়েছে। ইদানিং খুঁটিয়ে খুঁটিয়ে আলোর পারিবারিক অবস্থার কথা জানতে চায়। বাড়ি নিজেদের কিনা, ভাই কি করে, বাবা ছাড়া সংসার কিভাবে চলে। আলো অবশ্য বলেছে বড় বোন ডাক্তার, হাসপাতালে চাকরি করে, ভাইয়ের দোকান আছে বসুন্ধরায়, আর এক বোনের বিয়ে হয়েছে, দুলাভাই বড় ব্যবসায়ী। রাতুলকে বেশি ভাবার সুযোগ দিতে চায় না আলো। একবার প্রেম জমে গেলে কে এত ভাববে? আর কোনো রকমে বিয়ে করতে পারলে কথাই নাই। বিয়ে হয়ে গেলে বাকি সব ম্যানেজ হয়ে যাবে। বোন কি করে, ভাই কি করে, তাতে তখন কি আসবে যাবে? আলো তখন রাতুলদের 5 তলা বাড়ির মালকিন হয়ে যাবে। এই ঘুপচি ঘর থেকে তখন মুক্তি। সমস্যা হলো ডেটিংয়ে যেতেও পয়সা লাগে। সেদিনে সে 3000 টাকা চুরি নিয়ে বাসায় কম কাণ্ড হয়নি। মা আর বোনের কথা বলা বলি বন্ধ। ভাগ্য ভালো আলো বাসায় ছিল না, ওকে কেউ সন্দেহও করেনি। তবে সাবধানে তো থাকতে হবে। আর 500টা টাকা যদি ম্যানেজ করতে পারতো, আজকের দিন নিশ্চিত হওয়া যেত। আলো পা টিপে টিপে ভাই আশিকের প্যান্টের কাছে যায়। আশিক বেঘরে ঘুমোচ্ছে, 10টার আগে উঠবে না। মা গিয়েছে সবজি আর টুকটাক সদাই পাতি আনতে। বাসায় এখন আলো একা। ভাবে ভাইয়ের প্যান্টের পকেটে কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। এখন তো ভাইয়াও চাকরি করে, টাকা না পেয়ে খুঁজলে এমন ভাব করবে ও কিছু জানে না। কপাল ভালো আলোর, মানি ব্যাগে ভাঁজ করা 1500 টাকা পেয়ে যায়। খুচরোগুলো আর নেয় না, পুরোটা নিবে না, শুধু 500 নিবে ভাবে। কিন্তু বোনকে বুঝ দেয় এই টাকা তো পকেট মার নিতে পারতো, ছিনতাইকারীও নিতে পারতো। ও বোন হিসেবে নিলে সমস্যা কি? বড় ভাইয়ের আয়ে ছোট বোনের সামান্য অধিকার থাকবে না? তাছাড়া ভাইয়া তো ওদের 1000 করে দিতেই চেয়েছিল। বাড়ি ভাড়া দিতে না হলে তো এই টাকাও এমনিই পেত। একদিক থেকে ভাবলে ওটা ওরই টাকা, মূল দোষ তো মায়ের। মা কেন আপার দেওয়া বাড়ি ভাড়ার টাকা নষ্ট করলো? রাতুলের আলাদা কোনো রুম নেই, কামরাঙ্গি চড়ে এই বাড়িটা ওদের নিজেদের ঠিক, তবে জায়গার পরিমাণ খুবই কম। 2 শতক জমিতে 3 তলা বাড়ি, নিচের তলায় দোকান আর গোদাম ঘর, দোতলায় রাতুলরা থাকে, 3 তলায় 2 ইউনিটের ছোট 2 বাসা ভাড়া দেওয়া। রাতুলের 3 বোন 2 ভাই। রাতুল সবার ছোট। বড় ভাই বিয়ে করেছে কিছুদিন হলো, মেজু ভাইয়ের বিয়ে হয়নি এখনো। বড় 2 ভাই নিচে দোকান করে গোদাম ঘর চালায়। রাতুলের বাবা ওয়াশার পিয়ন ছিল। অবসরের পর পাওয়া টাকা আর জমানো টাকা মিলে জায়গা কিনে এই বাড়ি করেছে। বড় বোনের বিয়ে হয়েছে ভালো পরিবারে। অবিবাহিত 2 বোন আছে, একজন ডিগ্রিতে পড়ে আর একজন অনার্স শেষ করেছে। বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে। রাতুলরা 2 ইউনিটি মিলিয়ে দোতলায় থাকলেও এত মানুষের জায়গা হয় না। এক রুমে বাবা মা থাকেন,
আর এক রুমে বড় ভাই ভাবি, এক রুমে দুই বোন একসাথে থাকে। বসার ঘরে বিছানা পেতে রাতুল আর মেজু ভাইয়ের থাকার ব্যবস্থা। বসার ঘরের সাথে লাগোয়া বারান্দায় বোর্ড বসিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানেও একটা রুমের মতো সিঙ্গেল খাট বসানো হয়েছে। মেহমান আসলে রাতুলের জায়গা হয় এখানে। একপাশে ওয়ার্ড্রপ আছে, মেজু ভাই আর রাতুল কাপড় চোপড় রাখে। বসার ঘরের এক কোনায় স্ট্যান্ড দেওয়া প্লাস্টিকের একটা আয়না ঝোলানো আছে। গুনগুন করে গান গাইতে গাইতে সেই আয়নার সামনেই রেডি হয় রাতুল। আজ আলোকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। আলো অবস্থাপন্ন ঘরের মেয়ে, নিজেদের ফ্ল্যাটে থাকে। দেখতে অতটা ভালো না হলেও স্মার্ট আছে। পরিবারের সবার অবস্থা ভালো। এমন মেয়ের সাথে প্রেম করা লসের কিছু না। ভাইদের সাথে দোকানে কাজ করতে আগ্রহী নয় রাতুল। অনার্স শেষ প্রায়। বাবা চেষ্টা করছে সরকারি অফিসের কোথাও যদি ঠোকানো যায়। ঘুষের টাকা শ্বশুর পক্ষ থেকে নেবে। মেয়ের খুশির জন্য এতটুকু তো বাবা মা করতেই পারে। রাতুলের সরকারি চাকরি হলে তো তাদেরই লাভ। আলোর অবস্থা শুনে মনে হচ্ছে 8-10 লাখ টাকা দেওয়া ওর পরিবারের জন্য কঠিন কিছু হবে না। যদিও বাবা নেই, এটা একটা সমস্যা। আর মেয়ে বেশি ভীতু, সারাদিন পরিবারের ভয়ে অস্থির থাকে। ফোনটাও আনে না সাথে। আর একটু পটালে কাজ হয়ে যাবে। আর বেশি সমস্যা মনে হলে একবারে বিয়ে করে ফেলবে। কিন্তু নিজের বড় ভাই বোনদের বিয়ে হওয়ার আগে ওর বিয়ে করাটা সহজ না। না হলে বিয়ে করে ফেলে রাখলে খারাপ হতো না। তখন আলোকে শ্বশুর বাড়িতে তুলে আনানোর জন্য আলোর পরিবারেরই মাথা খারাপ হয়ে যাবে। সে সময় সুযোগ বুঝে টাকা দাবি করলেই হবে। মানিব্যাগ দেখে রাতুল 500 টাকা আছে। ওই দিন শুধু 1000 টাকা খরচ হলো। আলো টাকা দিতে পারবে না জানলে বন্ধু বান্ধব সাথে নিত না। একটু খরচ হচ্ছে প্রেম করতে, সমস্যা নাই, সামান্য ইনভেস্ট করতেই হয়। আশিক রেডি হয়ে দোকানের জন্য বের হয়। মাসের সবেশ মাঝামাঝি, অথচ পকেটে আছে আর 1000 টাকা। এই টাকায় মাসের বাকিটুকু হাত খরচ চালাতে হবে। আজ ফোনটাও সাথে নেই। আলো চেয়ে নিল। বন্ধু বান্ধবের সাথে ছবি তুলবে বলল। নিক ছোট বোন, কিছু তো দিতে পারে না। একদিন ফোন চাইলে দেওয়াই যায়। দোকানে ঢোকার আগে 1 কাপ চা খেতে গিয়েও খায় না আশিক। থাক, অপ্রয়োজনে টাকা নষ্ট করার দরকার নেই। টাকা হাতে থাকুক। মিসবাহ শরীফ পরিবারের বড় ছেলেরা যেমন হওয়া উচিত তেমনই। ভাই বোনদের ভালোবাসেন, মায়ের আদেশ নিষেধ মেনে চলেন। মিসবাহ শরীফের বাবা জামিল শরীফও একজন ব্যবসায়ী ছিলেন। রাত দিন দোকানেই পড়ে থাকতেন। নিজের ব্যাপারে উদাসীন ছিলেন আর ছিলেন ভোজন রসিক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকার পরও সাবধান হননি। ফলাফল কিডনি ড্যামেজ। ডায়ালাসিস যাদের করতে হয় একমাত্র তারাই বলতে পারেন কি পরিমাণ শারীরিক ও আর্থিক কষ্ট আসে নিয়মিত সপ্তাহে 2 দিন বা 3 দিন ডায়ালিসিস করতে করতে। জামিল শরীফ সাহেবের ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছিল। ডায়ালিসিস করতে হতো সপ্তাহে 3 দিন। প্রথম দিকে টানা অনেক দিন কিডনি হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় মিসবাহর বাকি ভাই বোনেরা ছোট। মাকে সাথে নিয়ে বাবার জন্য সমস্ত ছোটাছুটি মিসবাহ একাই করেছেন। চিকিৎসার পিছনে জলের মতো টাকা খরচ হয়েছে। নিয়মিত ডায়ালিসিস করা সচ্ছল পরিবারের জন্যও সহজ না। সংসার, ব্যবসা, বাবা সবকিছুর হাল ধরতে হয় তাই মিসবাহকেই, এবং ধরতে পারেনও। ভাই বোনদের কাছে ধীরে ধীরে বাবার জায়গাতেই বসেন। বাবা মারা যাওয়ার পর বাবার অসমাপ্ত দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নেন। 2 বোনকে বিয়ে দিয়েছেন, 2 ভাইকে পড়িয়েছেন। মেজু ভাই হামিদকে টাকা পয়সা দিয়ে চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন। ছোট ভাই হাসানকেও চেষ্টা করেছেন ভালো কোথাও চাকরিতে ঢুকিয়ে দিতে। বসুন্ধরার এই দোকান নিজের চেষ্টায় দাঁড় করিয়েছেন মিসবাহ। আকারে ছোট হলেও আয় বেশ ভালো। বাবার পুরনো ব্যবসা দেনায় জর্জরিত ছিল, তা বিক্রি করে সামান্য কিছু পুঁজি নিয়ে শুরু করা মিসবাহর ব্যবসা লাভের মুখ দেখেছে। কামরাঙ্গা চরে নিজেদের পৈতৃক দোতলা বাড়িতেই থাকে মিসবাহর পুরো পরিবার। মায়ের ইচ্ছেই 51বর্তী পরিবার ধরে রেখেছে সবাই। দোকান বন্ধ করে হিসেব নিকেশ করে বাসায় আসতে আসতে রাত 11টার বেশি বাজে মিসবাহর। মা জাহানারা সুস্থ থাকার সময় মিসবাহর জন্য খাবার নিয়ে বসে থাকতেন। এখন নিয়মিত পারেন না। রাত জাগলে প্রেশার বাড়ে। আর মেয়ে পলিনও জেগে থাকে দাদি জেগে থাকলে। তখন সকালে স্কুলে নিতে সমস্যা হয়। তাই মিসবাহই বলেছে খাওয়া নিয়ে বসে থাকতে না, হট বক্সে খাবার রেখে দিতে। খাবার গরমও থাকবে, ও নিজে নিয়ে খেয়েও নিতে পারবে। হাত মুখ ধুয়ে খেতে বসে মিসবাহ। আজ রান্না হয়েছে ব্রয়লার মুরগি ভুনা, ফুলকপি ভাজি আর
মুসুরির ডাল। ব্রয়লার মুরগি মিশবাহুর পছন্দ না, কিন্তু বাচ্চারা পছন্দ করে। তাছাড়া বড় সংসারে দেশি মুরগি কিনতে হলে অনেকগুলো করে কিনতে হবে। বাচ্চারা আর মা ঝাল কম খেতে পারে বলে ঝালও কম দেওয়া। ঝাল ভুনা হলে তাও ভালো লাগতো। কয়েক জাল পড়া পাশি মুরগি, তাই খেতে ইচ্ছে করে না। সবজি আর ডাল মেখেই খেতে থাকে মিশবাহ। জাহানারা বেগম উঠে আসেন, ছেলের সাথে নিরিবিলি একটু কথা বলবেন। সকাল হলেই তো হইচই। আম্মা ঘুমান নাই? খালি ডাইল আর সবজি দিয়া খাইতাছস। মেজবাবুরে কইলাম একটা ডিম একটু ভুনা কইরা রাখতে। তুই মুরগি খাইবি না জানে তো, ডাকতাছি আমি। কিছু কইলেই তো 100 খান বাহানা দিব। একটা ডিম ভুনা করতে এমন কি কষ্ট? দুপুরেই কইছি মিসবাহ মুরগি খাইব না, একটু মাছ কইর। তখন কইল রাতে ডিম কইরা দিব। সেটাও না দিয়া যাইয়া শুইছে। আমি রেহানারে এখনই ডাকতাছি। থাক আম্মা, বাদ দেন। এত মানুষের রান্না বান্না করে, নিজের বাচ্চা ছোট, পলিন ছোট, সবারই দেখাশুনো করে, সবার পছন্দ মতো রাঁধবে। এত সময় কই খাইতেছি, এত কিছু লাগে না রাতে। এমনিও দোকানে ভাজা পোড়া খাওয়া হয় বেশি, রাতে হালকা খাওয়াই ভালো। হালকা খানা আর আরাম কইরা না খাইতে পারার মাঝে পার্থক্য আছে। আমার বয়স হয়েছে, শরীরে বল নাই। তোর দেখাশোনা, পলিনের দেখাশোনা কিছুই আমি আর করতে পারি না রে বাপ। যা করেন তাই যথেষ্ট আম্মা। পলিন ঘুমাইছে না? রাত 10টার পর আর টেলিভিশন, ফোন দিয়েন না। রাত জাগে আর সকালে স্কুলে যাইতে চায় না। এগুলা বাপ মায়েরই দেখতে হয়। দাদা দাদি আদর করে শাসন করলে নাতি নাতনির কদ্দুর মানে। আমি শাসন করতে গেলে তো অভিমান করে। সারাদিন থাকি ব্যস্ত, শাসন করতে গেলে গুছিয়ে কথা বলতে পারি না আম্মা। 6 বছরের মেয়ে, কিন্তু কথা বলে কেমন পাকনা পাকনা, দেখেন না আম্মা? আপনারাও যদি ওরে না দেখেন নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়া রক্তে থাকলে এমনি নষ্ট হইব। আম্মা, পলিনের শরীরে আমার রক্ত। তার মায়ের রক্তও আছে। মার গুণে কন্যার পরিচয়। বাদ দে এসব কথা। যা বলতে বসছি তা বলে। তোর বিয়া দিতে চাই, তোর যত্নের প্রয়োজন। পলিনের মায়ের আদর শাসন প্রয়োজন। অনেক নানা করস। আমি না থাকলে তুই কামাই করে ঘরে আনবি, কিন্তু খাবি বাসি। পাতিলের তলারটা পুরুষের যত্ন করতে ঘরের মহিলা লাগে। শুধু কামাই করলেই হয় না। আর পলিন রে কে দেখবো? ওরে ঘরে পিঠে নিতে মা দরকার। নতুন মা এসে পলিনকে যদি শত্রু ভাবে, আগে পলিনকে কষ্ট দেয়, এই ভয়েই আর আগাতে ইচ্ছে করে না আম্মা। একজন তো আমার মান সম্মান সব শেষ করে দিয়ে চলে গেল। সব তো একরকম না, দেখে শুনে আনবো। একটু কম বয়সী অসহায় ঘরের মাইয়া আনলে নরম হইয়া থাকবো। মিশবাহ হেসে দেয়। আম্মা, পায়রাও কিন্তু কম বয়সী মেয়ে ছিল। তখনও আপনি বলেছেন কম বয়সী অল্প শিক্ষিত মেয়ে নরম সরম হয়ে থাকবে। থাকছে? ওর তো চরিত্র খারাপ আছিল। সেটাই চরিত্র। ভালো খারাপ হইতে কম বেশি, বেশি বয়সী, কম শিক্ষিত, বেশি শিক্ষিত এইসব ব্যাপার না। পায়রা কোনোদিন সংসারে মন দেয় নাই। আমার কথা বাদ দেন। আমি না হয় বয়সে তার চেয়ে বেশি বড় ছিলাম, আমাকে তার পছন্দ হয়তো হয় নাই, টানও হয় নাই। কিন্তু বিয়ের 3 বছর পর 1 বছর বয়সী মেয়েকে রেখে কিভাবে পুরানো প্রেমিকের হাত ধরে চলে গেল, এসব মনে হলে আর বিয়ে শাদী করতে মন চায় না আম্মা। ঠিক আছে, একটু বয়সী কারো সাথে বিয়া দিই তোর বাপ। কিন্তু বয়স্ক মাইয়ার চেহারা ভাঙ্গা যায়, আর বাচ্চা কাচ্চা হয় না যদি। একটা ফোলার মুখ দেখবি না? 40 বছর বয়স চলে, এখন আর এত রূপবতীর শখ নাই। আর কে বলল চেহারা ভাঙে? এগুলো মনের ভাবনা। আজ আমি একটা মেয়ে দেখছি, আমার দোকানে কাজ করে যে ছেলে আশিক, তার বোন আতিয়া, 34-35 বছর বয়স, বিধবা, দেখতে শুনতে ভালোই আছে। এমন কেউ হইলে চিন্তা করে দেখব। কই দেখলি? দোকানে আসছিলি, বিধবা বিয়া করবি, বাচ্চা কাচ্চা আছে, অপয়া হয় যদি? না, ছেলে মেয়ে নাই। আর পয়া অপয়া কি আম্মা? আব্বা মারা যাওয়ায় কি আপনি অপয়া হয়ে গিয়েছেন? আব্বার কিডনি নষ্ট হয়েছে, মারা গিয়েছেন। এই মেয়ের স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কোনোটাতেই কারো হাত নাই। জাহানারা বেগম চুপ করে যান। আগে কখনো মিশবাহ এভাবে বলে নাই, তবে মিশবাহর এই তুলনা ওনার ভালো লাগে না।
কোন মেয়ে খোঁজখবর নিতে হবে ভাবেন তিনি। পলিন ঘুমিয়ে পড়েছিল। মেয়েটার সাথে দিন দিন দূরত্ব হচ্ছে। পলিন দাদির সাথেই ঘুমায় বেশিরভাগ সময়। যেদিন মিসবাহ বাসায় থাকেন সেদিন নিজের কাছে নিয়ে আসেন, প্রায় এটা সেটা হাতে করে কিনে আনেন। রুম ভর্তি খেলনা, কিন্তু পলিন এক খেলনা দিয়ে বেশি দিন খেলতে চায় না, আবার নতুন বায়না করে। মিসবাহ আবদার মেনে নেন। মেয়ের সাথে গল্প করার সময় দেওয়া, এই জিনিসগুলো হয় না বলে তার ঘাটতি খেলনা দিয়ে মেটানোর চেষ্টা করেন। এই বয়সী বাবা মেয়ের সম্পর্ক কত নির্মল হওয়ার কথা, অথচ কেমন একটা বাঁধো বাঁধো। হয়তো পায়রার কথা মনে পড়ে বলে। কিছুদিন আগে পায়রাকে দেখেছিলেন বসুন্ধরা শপিং মলে। পায়রা বলেছিল সে সুখে আছে, কেননা যেখানে সে আছে সেখানে তার ভালোবাসা আছে। মিসবাহর কাছে নাকি সেই ভালোবাসা পায়রা কোনোদিনও পায়নি। মিসবাহ নাকি পরিবারের বড় ভাই আর মায়ের ছেলেই হয়েছিলেন, কোনোদিন পায়রার ছিল না। পায়রা কি সত্য বলছে? আর যেভাবে সে মাকে পয়া অপয়ার ব্যাখ্যা দিল, এই ঘটনা জীবনে প্রথম। আসলেই তো মা পায়রাকে শাসনে যখন রাখতেন তখন তা তার কাছে অস্বাভাবিক লাগেনি, এটাই স্বাভাবিক মনে হয়েছে। মিসবাহর সাথে 3 বছরে 3 দিনও পায়রা ঘুরতে যেতে পারেনি। 12 বছর বয়সের পার্থক্যটা কাটানোর জন্য হয়তো যে সময় দেওয়ার দরকার ছিল তার কিছুই দিতে পারেননি। ব্যবসা গোছানো নিয়ে ব্যস্ত ছিলেন, বাড়িতে কি হচ্ছে খবর রাখেননি। রাতে নিয়ম করে পায়রাকে কাছে টেনেছেন, আর এটাই যথেষ্ট ভেবেছেন। কোনোদিন পায়রাকে নিয়ে একটা সন্ধ্যা কাটানো হয়নি, তাই হয়তো পায়রা বলেছে মিসবাহর সাথে কখনো কোনো মনের টান অনুভব করেনি। যদি জীবন আর একবার গোছানোর সুযোগ পান, পুরনো ভুলগুলো আর করবেন না, তাই ভাবে মিসবাহ। আতিয়া, বয়, তোর সাথে 2 মিনিট কথা আছে। আম্মা, ডিউটির সময় হয়েছে, কি বলবা? বাজারের টাকা রাতে এসে দিব। তোর খালি মনে হয় আমি তোকে টাকার জন্য আওয়াজ দেই শুধু। এইখানেই আসলে মহিলার পুরুষের পার্থক্য। পুরুষ কামাই করে রাজা হয়, আর 2 হাতে খরচ করে, পয়সার হিসাব নেয় না। আর মহিলা কামাই করলে হয় শাহ, পায়ে পয়সার হিসাব চাই। কদ্দূর দিল, কদ্দূর পাইল। ছি, কথার ছিঁড়ি দেখো তোমার। আমারে এসব বললা? তোরে বললাম কই, এটা তো কথার কথা। তোর গায়ে টানোস কেন? কিন্তু এটা তো সত্য যে তুই সংসারে 2টা টাকা দিয়ে এমন ভাব নেস যেন তোর দয়ায় চলি। আমার 4 ছেলে মেয়ের মাঝে সবচেয়ে বেশি খরচ তোর জন্য করছি, পড়াইছি, বিয়া দিছি। বিধবা হইয়া আসার পর 4 বছর বসে বসে খাওয়াইছি। তোর এই চাকরিও তোর বাপের জন্য পাইছস। সে হয়তো ভাবছে সে মরে গেলে তুই সবাইরে দেখবি। তোর বাপ বেঁচে থাকতে আমার দিন আলাদা ছিল, তখন বুঝি নাই কোনোদিন এমন সময়ও আসবো। এই জন্য মানুষ মায়ার কামাই খাইতে চায় না। আমার কপাল খারাপ যে তোর জন্মের পর 2টা পোলা হইয়া মারা গেল। আশিকটার বয়স কম, বাকি সবারই তোর থেকে বয়স কম। আজ তুই বড় না হইয়া আশিক বড় হইলে আমার এসব কথা বলা লাগতো না, সে নিজেই বুঝতো। বোনদের বিয়ে দেওয়ার আগে একটা ছোট ভাই থাকলে তার গতি করার আগেই নিজের কথা ভাবতো না। এই সংসারে বহু পুরুষ আছে যারা ভাই বোন বাপ মারে দেখতে গিয়া আর বিয়া শাদী করে নাই। তারা দুঃখী না, ভাই বোন মা বাপের জন্য করতে পাইরা তারা সুখী। এই সুখ আল্লাহ সবার কপালে দেয় না, দিলেও সবাই কদর করতে জানে না, খালি নিজেরটা ভাবে। আতিয়া বাসে ওঠার জন্য কাঁটাবন সিগন্যালে দাঁড়িয়ে আছে। বাস এগিয়ে আসছে। আজ শনিবার, ভিড় কম, ধাক্কা ধাক্কি নেই। সিঁড়ি বেয়ে ওঠার সময় আতিয়া তাবিজটা বাইরে ছুঁড়ে মারে, যেই তাবিজটা জমিলা সিস্টার দিয়েছিল আতিয়ার বিয়ে না হওয়া ফাড়া কেটে যাওয়ার জন্য। আলোর মনটা ফুরফুরে। রাতুলের সাথে ভালোই মজা করেছে। রাতুলের 1000 টাকা ফিরিয়ে দেওয়ায় যে রাতুল খুশি হয়েছে তা বোঝে আলো। যদিও শুরুতে নিতে চায়নি, ফিরিয়ে দিতে চেয়েছিল, পরে নিয়ে পকেটে ঢুকায় রাতুল। সোনি সিনেমা হলে একটা সিনেমাও দেখেছে তারা। অন্ধকার হলের সুযোগ নিয়ে রাতুল একটু দুষ্টুমিও করেছে। আলো লজ্জা পেলেও মানা করেনি। প্রেম করতে গেলে এসব নাকি চলে, ওর বান্ধবীরাই বলেছে। তাছাড়া আজ নয়তো কাল ওদের বিয়ে হবেই, তাই সংকোচ থাকলেও রাতুলকে মানা করতে পারেনি। মিসবাহ, হামিদ, হাসান 3 ভাই। বোন মোনা হাসানের বড় আর হেলেন সবার ছোট।
মেজু ভাই হামিদ নিজের চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে। হাসানকে চাকরিতে ঢোকানোর চেষ্টা করছে মিসবাহ। আপাতত হাসান মুক্ত পাখি, সংসারের দায়িত্ব কর্মের চাপ কিছুই নেই। মাস্টার্সে ভর্তি হয়েছে, ফাঁকে ফাঁকে বড় ভাইয়ের দোকানে বসে। অন্য সময় ক্লাস আর বন্ধুদের আড্ডায় সময় কাটে। মা জাহানারার সাথে হৃদ্যতা সখ্যতা থাকলেও হাসান বা হামিদ কেউ মিসবাহ আর ছোট বোন হেলেনের মতো নয়। মানে সব কাজে মায়ের অনুমতি নেওয়া, মাকে জানিয়ে সব কাজ করার মতো ছেলে মেয়ে তারা নয়। মায়ের কাছে বেশি আদরের ছেলে তাই মিসবাহ আর ছোট মেয়ে হেলেন। হাসান আর হামিদের মতো বোন মোনাও নিজের মতো থাকে। আজ তাই জাহানারা হাসানকে জরুরি তলব করায় হাসান অবাকই হয়। বাইরে থেকে ফিরে হাত মুখ ধুয়েই মায়ের রুমে যায় না হাসান, বরং ভাইজি ভাতিজার সাথে খেলে। তারপর আস্তে ধীরে গিয়ে কিছুক্ষণ গল্প করে, আজও তাই করছিল। তখন হামিদের স্ত্রী রত্না আসে ছোট মেয়ে পরীকে কোলে নিয়ে। হাসান, আম্মা তোমারে সেই সন্ধ্যা থেকে খোঁজ করে, ফোন ধরো না কেন? বাইরে থাকলে? ফোনে সমস্যা করছে, হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে গেল, ফোন রিসিভ হয় না। কি হয়েছে ভাবি, কোনো সমস্যা? কি হয়েছে সেটা কি আমাকে বলবে আম্মা? আমি তো মোনা আপা বা হেলেন না, আমি হলাম তার অপছন্দের ছেলের অপছন্দের বউ। ভাবির কথায় অবাক হয় না হাসান। রত্না ভাবি সহজ করে কোনো উত্তর দিতে পারেন না, কথার ভাষা মুহূর্তে পরিবর্তন করেন। এই এখানে এমন কথা বললেন, আবার শাশুড়ির সামনে গেলে আর এক রকম হবে, স্বামীর সামনে আর এক রকম। ভাবিকে না ঘাটানোই উত্তম। ভাতিজা পরশ আর ভাতিজি পলিনকে বলে, চাচ্চু তোমরা কিন্তু গুটি পাল্টাবে না, আমি এসে আবার খেলবো ছক্কা। হাসান বের হয়ে যেতেই পরশকে ধমকে নিয়ে যায় রত্না। পলিনের সাথে পরশ বা পরীর বেশ মাখামাখি তার ভালো লাগে না। মা ভালো না যে মেয়ের, তার সাথে নিজের বাচ্চাদের বেশি মিশতে দিতে নেই। তাছাড়া পলিন পরশ আর পরীর আদরে ভাগ বসাচ্ছে। পলিনের মায়ের সাথে পলিনকে পাঠিয়ে দিলে কি হতো? উল্টো সবাই যেন বেশি বেশি আহ্লাদ করে। ভাসুর মিসবাহ তো পারলে বাসাকেই খেলনার দোকান বানিয়ে ফেলেন, অথচ যত দিচ্ছে মেয়ে তত তেরা হচ্ছে। রোজ নতুন নতুন আবদার। শাশুড়িও মানা করে না, বরং পরশ আর পরীর জন্য খেলনা না কিনে পলিনের পুরনো গুলোই দিতে বলেন। কেন, তার ছেলে মেয়ে কি রাস্তার ছেলে মেয়ে যে অন্য বাচ্চা যেগুলো আর খেলবে না সেসব দিয়ে খেলতে হবে? পলিনের কোনো খেলনা তাই ছেলে মেয়েকে ছুতে দেয় না রত্না। কিন্তু রোজ সন্ধ্যায় হাসান এসে সব বাচ্চাদের নিয়ে হইচই বসায়। দেবরকে কিছু বলতেও পারে না। ছোট মেয়েকে তাও খাওয়ানোর বাহানা দিয়ে মাঝে মাঝে নিয়ে যান, ছেলেকে তো নিতে পারে না। ভাবছি এই সময় পরশের জন্য একজন মাস্টার রেখে দেবে, পড়ানোর বাহানায় এই রোজগার মাতামাতি বন্ধ হবে। যদিও 5 বছরের ছেলের জন্য মাস্টার রাখতে দিতে শাশুড়ি রাজি হবেন কিনা কে জানে। স্বামী হামিদকে বলেই ম্যানেজ করতে হবে। সবাই চলে গেলে একা বসে থাকে পলিন। চাচি যে ইচ্ছে করে পরশকে নিয়ে গেল বোঝে পলিন। ওর রাগ লাগে চাচির ওপর, কিন্তু পরশ মায়ের উপর রাগ করে না। এই যে এখন ওকে নিয়ে গেল, ওর মন খারাপ হলো ঠিকই, কিন্তু ওর মা ওকে রুমে নিয়ে এত আদর করবে যে পরশ মন খারাপ ভুলেই যাবে। পলিন কেন ভুলতে পারে না? সবাই ভাবে ও শুধু শুধু জেদ করে, রাগ করে, কিন্তু রাগ ভাঙাতে তো কেউ জানে না। ছোট চাচু একটু আদর করেন ঠিক, কিন্তু সারা দিন বাসায় থাকেন না। বাবাকে পলিন পায় খুবই অল্প সময়। সে সময়ও বাবা শুধু ভারী ভারী কথা বলে, পড়তে বলে, ক্লাসের রেজাল্ট খারাপ কেন তাই জন্য বকে। এখন তো টিচারও রেখেছে। দাদি বাসার কাজকর্ম নিয়ে চাচির সাথে ব্যস্ত থাকে। স্কুলেও পলিনের বন্ধু কেউ নেই। ওর আম্মু নাকি খারাপ, তাই অন্য মেয়েদের আম্মুরা ওর সাথে মিশতে মানা করে দিয়েছে। সবাই বলে ওর আম্মু খারাপ। পলিন এই 8 বছরে ওর আম্মুকে কখনো দেখেনি, তবে জানে ওর আম্মু আসলেই খারাপ, না হলে এতদিনেও ওকে কখনো দেখতে আসেনি। পলিনের আবার রাগ ওঠে। লুডো খেলার বোর্ডটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলে পলিন। আম্মা ডাকছেন? হ, তোরে ফোনেও পাই না, বাসায় আসলেও মায়ের রুমে একটা উকি মারুস না। একটা তো বিয়া কইরা বউ আইনা মারে বইলা গেছে, তুই তো বিয়ার আগেই ভুলছস। যা বড় ছেলেটা আমার ছিল সেটারও মাথা খারাপ করার ফন্দি করছস। আম্মা কোনো সমস্যা? কি হয়েছে? তুই তোর কোন বন্ধুর বিধবা বোনের সাথে মিসবার বিয়া দিতে চাস? তোর এত বড় সাহস! আমি থাকতে তুই ভাইয়ের বিয়া দিবি? আমি কি মইরা গেছি? কি বলেন এসব? আমি খালি জিজ্ঞেস করছি ভাইয়ার ইচ্ছে আছে নাকি। থাকলে আপনাকে জানাতাম, তারপর তো সব সিদ্ধান্ত আপনার।
আমার সিদ্ধান্ত এখনই শোন। না না না, আমি কোনো 2 বার জামাই খাওয়া অপয়া মেয়ের সাথে মেজবার বিয়া দিব না। আমি সব খোঁজ নিছি, পেটের বাচ্চা জামাই সব খাইছে। আরেক ফোলার লগে বিয়া ঠিক হইছিল, সে ফোলাও হুদাই মরছে, সুস্থ বাপটাও মরছে দুম কইরা। এখন মাইয়া করে নার্সের চাকরি, বয়সও হইছে মেলা। তুই দুনিয়াতে আর মাইয়া পাস না? শোন, মেজবার বিয়া আমি দিমু, দেখে শুনে দিমু। মরলে না হলে তোর বাপরে কি জবাব দিমু? সে আমারে কইব না, জাহানারা আমার ফোলা মাইয়া গো, বিয়া তুমি দেখে দিতে পারলা না? এই প্রশ্ন আব্বা এমনিও করবে আম্মা, কারণ সবার বিয়েই দিয়েছেন। ভালো কোনটা হয়েছে? মিসবা ভাইয়ের প্রথম বিয়ে আপনি দেন নাই, রত্না ভাবিকে নিজে পছন্দ করে আনছেন। এখন ভাবির বেয়াদবি আর তর্কের জন্য হামিদ ভাইয়ের উপর রাগ দেখান। বেচারা নিরীহ লোক, না বউকে শাসন করতে পারে না মাকে, মাঝে নিজে জাতা কলে পিষে। মোনা আপা কেন আপনার উপর রাগ? এত করে পড়তে চাইলেও শুনলেন না। এইচএসসি পাস না করতে এত ভালো ছাত্রীর বিয়ে দিয়ে দিলেন। শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর সামনে আপার আর পড়ালেখা হলো না। হেলেনটা ভালো আছে, কারণ হেলেন এই ছেলে নিজে পছন্দ করছে। বুদ্ধিমান মেয়ে, বুঝেছে লেখাপড়া ওর গিরুতে ঢুকবে না। আর আপনার ভরসায় থাকলে বিয়ে হবে মার্কা মারা। সুন্দরী হওয়ায় কাজের কাজ এটাই হয়েছে যে ভালো পরিবারের একটা ছেলে পড়াতে পারছে। সেই জামাই নিয়ে আপনারই কি আদিক্ষেতা? হাসান, তুই একটা বেয়াদব হইতাছস দিনকে দিন। প্রেম করতাছস না মাইয়াকে? তোর বন্ধুর আরেকটা বোন নাকি পট্টি পড়াইতেছে তোরে? হাবাইত্যা বন্ধুর আর তার বইনেরা তোরে জাদু করছে। আশিকের বড় বোনকে আমি জীবনে একবার দেখছি, ছোট বোনকে আজ পর্যন্ত দেখি নাই। তবে বাচ্চা মেয়ে, মেজো বোনের বিয়েও হয়ে গিয়েছে। ওদের অবস্থা একসময় ভালো ছিল আম্মা, বাবা মারা যাওয়ায় এখন একটু খারাপ আছে ঠিক, কিন্তু বোনদের দিয়ে খারাপ পট্টি পড়ানোর দরকার নাই। নার্সের চাকরি খারাপ পেশা তো না। আর পয়া অপয়া এসব কুসংস্কার। বয়সও মিসবা ভাইয়ের চেয়ে 5 বছরের ছোট আছে। আর আশিকও ভালো ছেলে, আজ না হয় কাল তার ভালো চাকরি হবে। কারো কাছে হাত পাতার চেয়ে ভাইয়ার দোকানে কাজ করে কামাই করে, এরা সম্মান পাওয়ার যোগ্য, অসম্মান না। হাসান রুম থেকে বের হয়ে গেলেও জাহানারা শান্ত হন না। হাসান যাই বলুক, এমন মেয়ের সাথে তিনি মিসবাহর বিয়ে দিবেন না মানে দিবেন না।